বড় কোনো সংশোধনী ছাড়াই 7,97,000 কোটি টাকার বাজেট পাস, 15% কর দিয়ে কালো টাকা সাদার সুযোগ বহাল। সমঝোতা চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে আজীবন ভারতের গোলামে পরিণত করার অভিযোগ মির্জা ফখরুলের, জনগণের করুণা আদায়ের চেষ্টায় বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেনজিরের স্ত্রী কন্যাদের নামে থাকা ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ আদালতের, মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। সমন্বয়হীনতার অভাবে বিদ্যুৎ জ্বালানিতে ব্যয় বাড়ায় বাড়তি বিলের বোঝা ভোক্তাদের উপর চাপানোর অভিযোগ, রাজধানীতে কাল থেকে বাড়ছে পানির দাম। বিভিন্ন দাবিতে কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, বন্ধ ক্লাস পরীক্ষাও, মন্ত্রণালয়ের কিছুই করার নেই জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বড় কোনো পরিবর্তন ছাড়াই নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে সংসদে পাশ হল 2024-25 অর্থ বছরের বাজেট। দেশের 53তম এই বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। সমালোচনার মধ্যেও বহাল রাখা হয়েছে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ, আর ব্যক্তি শ্রেণীর করের সর্বোচ্চ সীমা 25%। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। পহেলা জুলাই সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন বাজেট। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাজেটে ছোটখাটো দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনী আনা হয়নি। রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয় 2024-25 অর্থ বছরের বাজেট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এটাকে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহ ও উন্নয়ন বরাদ্দের উপর মঞ্জুরি দাবি জানান মন্ত্রীরা। সংক্ষিপ্ত আলোচনা হয় 59টি মঞ্জুরি দাবির উপর। প্রয়োজনীয় সাকুল্য পরিচয়ন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে। তবে কয়েকজন সংসদ সদস্য ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ছাঁটাই প্রস্তাব দেন। 38% জ্বালানির দাম মন্ত্রণালয়ের কার্যক্রমের জন্য বৃদ্ধি করা হয়তো প্রয়োজন হবে না, আমি সেটা কমিয়ে অন্তত 10%-এ আনার প্রস্তাব রাখছি। মামলা দর বাড়ছে, লিটিগেন্ট মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা অনুরোধ করব। এই জন্য আমার প্রতীকী একটা এই প্রস্তাব ছাঁটাই প্রস্তাব। এতে যথারীতি আপত্তি দেন মন্ত্রীরা, বলেন বরাদ্দের 1 টাকাও কমানো যাবে না। মাননীয় স্পিকার, আমাকে 2022 কোটি টাকাই দিতে হবে এবং সেই জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা যেই ছাঁটাই প্রস্তাব দিয়েছেন সেই ছাঁটাই প্রস্তাবগুলি আমি গ্রহণ করতে পারলাম না এবং আরো আনন্দিত হতাম যদি আপনারা এটা প্রত্যাহার করতেন। মাননীয় সংসদ সদস্যগণ যে প্রস্তাবনাগুলো করেছেন সেগুলোর প্রতি সম্মান রেখেই বলছি, তাদের সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার জন্য এই ছাঁটাই প্রস্তাব আসলে গ্রহণ করলে সেই বাস্তবায়ন করাটা সম্ভব হবে না। তাই আমি মাননীয় সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করছি যে আমাদের পক্ষে এই ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ সম্ভব হবে না। পরে অর্থমন্ত্রী উপস্থাপন করেন নির্দিষ্টকরণ বিল 2024। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। গোলাম মনিউল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024-25 অর্থ বছরের বাজেট পাশের পর রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নৈশভোজের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, অর্থ বিভাগ, রাজস্ব বিভাগ, বাংলাদেশ ব্যাংক সহ বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তারাও অংশ নেন। এছাড়া বাজেটের সঙ্গে সম্পর্কিত অন্যান্য স্টেক হোল্ডারের সরকারি বেসরকারি প্রতিনিধিরা নৈশভোজে অংশ নেন গণমাধ্যমের কর্মীরাও। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজেটে বিদেশ নির্ভরতা অনেকটাই কমানো হয়েছে, তবে প্রয়োজনের বিভিন্ন সময় বিদেশি ঋণ নিতে হয়। বাজেটের সমালোচনাকে গতানুগতিক বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বাজেট পাস শেষে দেয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। আমাদের বিদেশ নির্ভরতা কমে সেটি 15-20% নেমে এসেছে এবং আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়
ফিরিয়ে দেওয়া হয়। বিশ্বব্যাংককে আমরা ফিরিয়ে দিয়েছি, আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা বিদেশি ঋণ ফিরিয়ে দিয়েছি, আমাদের পছন্দ না হলে আমরা ফিরিয়ে দিই। এবং কিছু বিদেশি ঋণ নিতে হয় দেশের অর্থনীতির স্বার্থে, সামগ্রিক অর্থনীতির স্বার্থে, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে, কিন্তু আমাদের বিদেশ নির্ভরতা মাননীয় প্রধানমন্ত্রী অনেক কমিয়ে এনেছেন এবং কমিয়ে এখন আমরা সেই সক্ষমতা অর্জন করেছি, আমরা বিদেশি ঋণ ফেরত দেওয়ার অর্থাৎ না নেওয়া, নিব না বলার সেই সক্ষমতা আমরা অর্জন করেছি। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামির নব সংস্করণ। কানেক্টিভিটির নামে রেল যোগাযোগের যে করিডোর দেয়া হচ্ছে তাতে সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। সমঝোতার নামে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের আজীবন গোলামে পরিণত করা হলে বলেও অভিযোগ তার। এসব চুক্তি প্রকাশ ও বাতিলের দাবি জানান তিনি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ভারতকে দেয়া রেল করিডোর দেশের জন্য আত্মঘাতী, এতে দেশের কোনো লাভ হবে না। এসব চুক্তির মাধ্যমে সরকারের ভারত দূষণ নীতি স্পষ্ট। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরো বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে, অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না। একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে, এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। তাহলে শেখ হাসিনা কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে? শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। যে 10টি সমঝোতা স্বাক্ষরিত হলো তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের চাইতেই ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা তৈরি হয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট। মির্জা ফখরুল বলেন, 54টি অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর সফরে কোনো আলোচনা হয়নি। ভারত থেকে তিস্তার পানি আনতে ব্যর্থ সরকার। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথেই লুকাচুরি খেলছে। সাম্প্রতিক কালের দামি নির্বাচনে সমর্থন আদায়ের দূরভিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে। এই প্রকল্পে চীনের আগ্রহের কথা আমরা জানি। অপরদিকে ভারত নির্বাচনের পরপরই তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে জানিয়ে দেয় ভারত তিস্তা চুক্তি প্রকল্পে অংশগ্রহণ করতে চায়। প্রশ্ন হলো, যাদের বিবাদাসুলভ আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক ও আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। শেখ হাসিনা অত্যন্ত নির্লজ্জভাবে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন। ভারত কেবল আভ্যন্তরীণ রাজনীতি নয়, বিভিন্ন প্রকল্পে সরাসরি হস্তক্ষেপ করছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যতই একপাক্ষিক। এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। এই সফর সহ ভারতের সাথে ইতিপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে কোনো কথাই উচ্চারিত হয়নি প্রধানমন্ত্রীর ভারত সফরে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া ইস্যুতে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে উচ্চ আদালতে না গিয়ে বিএনপি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের পায়তারা চালাচ্ছে। রবিবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, ঐতিহ্যগতভাবে বিএনপি কখনো আইনের শাসনে বিশ্বাস করে না।
চিরাচরিতভাবে আইন, বিচার ব্যবস্থা, সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় এই দল। তবে আওয়ামী লীগ দেশের সংবিধান ও আইনের শাসন বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সাফ জানিয়ে দেন, কোনো প্রকার বেআইনি, অযাচিত ও অযৌক্তিক দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনের নামে যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি তার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে বিএনপি জনগণকে উস্কানি দিচ্ছে, আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন। এর আগে গত 6 জুন গুলশানে বেনজিরের এই 4টি ফ্ল্যাট সহ অন্য সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেয় আদালত। দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদকে দায়িত্ব দেওয়া হয়। তবে ফ্ল্যাটটি পরিদর্শনকালে তিনি সেগুলো তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। সংশ্লিষ্ট ফ্ল্যাটগুলোতে অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ, মালামালের ইনভেন্টরি ও স্পেসের পরিমাণ পূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে সময় আদেশ চেয়ে আবেদন করেন দুদক পরিচালক। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন 4টি ফ্ল্যাটের দেখভালে নিয়োজিত থাকা দুদক কর্মকর্তা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্পদের তথ্য চেয়ে এনবিআর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, নিবন্ধন অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে চিঠি দিয়েছে দুদক। 15 লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনাকে কেন্দ্র করে ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এই ছাগলকাণ্ডের জের ধরেই আলোচনায় আসেন ইফাতের বাবা, সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। দুদক অনুসন্ধান শুরুর পর 25 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসেব, মুঠোফোনে আর্থিক সেবার হিসেব ও বিও হিসেব জব্দের নির্দেশ দেয় BFIU। এর আগে গত 24 জুন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এদিকে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। রবিবার এনবিআর এর কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মোহাম্মদ শহীদুজ্জামানের সই করা চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1-এ বদলি করা হয়েছে। তার স্থলে অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হলো। সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবে বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যয় বেড়েছে সরকারের, আর তা আদায়ে বিলের বোঝা চাপানো হচ্ছে ভোক্তাদের উপর। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এমন অভিযোগ বিশিষ্টজনদের। বিদ্যুৎ জ্বালানি ব্যবহারে বৈষম্য দূর ও খরচ কমাতে জ্বালানি সরবরাহ বৃদ্ধি, যৌক্তিক মূল্য নির্ধারণ ও যুক্তিসঙ্গত নীতি কৌশল গ্রহণের দাবি উঠে আসে নাগরিক সংলাপে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশে বিদ্যুৎ জ্বালানি ব্যবহারের বেসরকারি হিসাব বলছে, একটি পরিবারে প্রতি মাসে কমপক্ষে 35 কেজি এলপিজি সিলিন্ডার এবং 120 ইউনিট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু গত এক দশকে কয়েক দফায় দাম বৃদ্ধির কারণে বিদ্যুৎ জ্বালানি ব্যবহারের খরচ বেড়েই চলছে। রবিবার ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এসব তথ্য তুলে ধরে বক্তারা বলেন, কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় লোকসান কমানোর নামে বাড়তি অর্থ নেওয়া হচ্ছে গ্রাহকদের কাছ থেকে। দামটা ক্রমাগত বাড়ানো হচ্ছে, বাড়ানোর নীতিটার ক্ষেত্রে কোনো ন্যায্যতা এবং স্বচ্ছতা নেই। ন্যায্যতা এবং স্বচ্ছতা হয় কখন? যখন দামটা কেন বাড়ছে এটা ট্রান্সপারেন্ট থাকে এবং যারা দামটা বাড়ায় তারা জবাবদিহি করতে বাধ্য থাকে যে এই কারণে আমরা দামটা বাড়াচ্ছি। এই যে সিস্টেম লসের নামে অদক্ষতা দূরীকরণ অথবা চৌর্যবৃত্তির চুরির নামে জ্বালানি তেলের বিভিন্ন রকম চৌর্যবৃত্তিকে যৌক্তিকভাবে আত্মীকরণ, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর এখনো কর্মকৌশল কিন্তু আমরা দেখি নাই। সেমিনারে বলা হয়, দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
বরং চাহিদা সামাল দিতে বেশি দামে এলএনজি আমদানি করছে সরকার, যেটি রাষ্ট্রের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বরাবর বলে আসছি, বাংলাদেশের মতো দেশে গ্যাসের আধিক্য আছে, মাটির তলে যথেষ্ট পরিমাণ গ্যাস আছে। এটাকে তুলে নেওয়া যে ব্যবস্থাপনা, সেটা যদি সঠিকভাবে করা হতো, তাহলে নাইজেরিয়া বলেন বা যুক্তরাষ্ট্রের গালফ কোস্টের মতো বলেন, যে সমস্ত জায়গা যেখানে গ্যাস প্রচুর, সেই ধরনের জায়গার মতোই বাংলাদেশ একটা জায়গা হতে পারত। যে নিজস্ব গ্যাসের এই ভান্ডারটাকে উন্মোচন করার জন্য যে কাজটা করা দরকার, সেটা আমরা করলাম না। আমরা চলে গেলাম শহর এবং অতি হালকা একটা সিঁড়ি দিয়ে সহজভাবে চলে গেলাম এলএনজি আমদানিতে, কিন্তু ভাগটা নিয়ে আসলাম অর্থনৈতিকভাবে। প্রপার প্ল্যানিং কনসিস্টেন্ট উইথ ক্যাপাবিলিটি, আমাদের যা ডিমান্ড, আমাদের যা চাহিদা, সেটার সাথে ম্যানেজ রাখতে হবে। হ্যাঁ, এবং প্রপার প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং মানে কি? পাওয়ার প্ল্যান্ট, ফিউল সাপ্লাই, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, এভরিথিং ধরে আমাকে প্ল্যানিং করতে হবে। আমি অনেকটা মানব দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সমতুল্য মনে করি। জ্বালানি উৎপাদন, সরবরাহ, মূল্য নির্ধারণ, এসব যদি সঠিক না হয়, তাহলে কিন্তু অর্থনীতিও থুবড়ে পড়বে, জনমানুষের জীবনমানের উন্নয়নও হবে না। বিদ্যুৎ উৎপাদনে কয়লাভিত্তিক প্রকল্প কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। কাল 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে পানির নতুন দাম। মূল্যস্ফীতির সমন্বয় করতে শতকরা 10% হারে ঢাকা ওয়াসার পানির এই বাড়তি দাম দাবি ঢাকা ওয়াসার। এ নিয়ে 16 বছরে 16 বার পানির দাম বাড়ালো ওয়াসা। এদিকে ভোক্তাদের সংগঠন ক্যাব মনে করে, দুর্নীতি, অনিয়ম আর অপচয় রোধ করা গেলে পানির মূল্য বাড়ানোর দরকার হতো না। গ্যালমান শফির রিপোর্ট। গত 29 মে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পানির দাম বাড়ানোর ঘোষণা দেয় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম ঠিক করা হয়েছে 16 টাকা 70 পয়সা, যা বর্তমানে 15 টাকা 18 পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যা এখন 42 টাকা। ওয়াসার পানিতে দুর্গন্ধ, সরবরাহ অপর্যাপ্ত, এরপরও দাম বাড়ানো ঠিক হয়নি বলে মনে করেন রাজধানীবাসী। আমরা সাধারণত পানি, পরিষ্কার বিশুদ্ধ পানি পাই, পানি থাকে না, পানি থাকলেও সব সময় পাওয়া যায় না। দ্রব্যমূল্য সবকিছুই এত ঊর্ধ্বগামী এবং এটার সাথে আসলে মানিয়ে নেওয়া এখন আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পানির বিলটার ব্যাপারেও সরকারের আসলে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের মধ্যবিত্ত পরিবারদের কথা চিন্তা করে হলো জিনিসটাকে সেটেলড রাখা যায় কিনা। পানির দাম বৃদ্ধি অযৌক্তিক দাবি করছে ভোক্তাদের সংগঠন ক্যাব। দাম বাড়িয়ে গ্রাহকের উপর আরো চাপ বাড়ানো হয়েছে বলে মনে করেন সংগঠনটির নেতারা। পানির দাম যদি বৃদ্ধি পায়, তাহলে আলটিমেটলি ঘুরে কিন্তু পণ্যের দাম বৃদ্ধি পাবে। পণ্যের দাম বৃদ্ধি পেলে বাজারে এটা মূল্য বৃদ্ধি পাবে। এতে ভোক্তারা এমনিতেই কষ্টে আছে, ভোক্তাদের কষ্ট আরো বাড়বে। অপচয়, দুর্নীতি এবং যে তারা যে অপকর্মগুলি যেখানে হচ্ছে আর কি, যদি এগুলি যদি বন্ধ করা যায় আর কি, তাহলে দেখা যাবে যে পানির দাম কোনোভাবে বাড়াইবার কোনো প্রয়োজন হবে না। তারাই বলবে যে না, পানির দাম বাড়াইবার কোনো প্রয়োজন নাই। ওয়াসা কর্তৃপক্ষের দাবি, 2021 সালের পর পানির দাম সমন্বয় হয়নি। মূল্যস্ফীতি আমাকে বাধ্য করছে আমার এটা স্ফীত করার। মূল্যস্ফীতি যদি নেগেটিভ হতো, আমি পানির দাম কমাতাম। বুঝতে পারছেন? তার মানে ডিসিশনটা কিন্তু আমি নিতে বাধ্য হচ্ছি ফর ইনফ্লেশন বা মূল্যস্ফীতির কারণে। এই জন্য আমরা বলছি যে ওইটার সাথে সমন্বয় করার জন্যই আমরা এটা করছি। এটাকে আমরা মূল্য বৃদ্ধি বলছি না, এটা মূল্য সমন্বয়ের কথা বলছি। ওয়াসার বোতলজাত পানি, শান্তি এবং ওয়াটার এটিএম বা অটোমেটেড টেলার মেশিনে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়নি বলে জানান ওয়াসার ওই কর্মকর্তা। গ্যালমান শফি, বাংলাভিশন, ঢাকা। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় বন্ধ থাকবে ক্লাস পরীক্ষাও। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জন হল পরীক্ষা কেন্দ্রে আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচির কথা জানান শিক্ষক নেতারা। পাশাপাশি কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অনুষ্ঠান বয়কটের
করারও ঘোষণা দেন তারা। শিক্ষকরা বলেন, এই পেনশন স্কিম বাস্তবায়ন হলে 1 জুলাই থেকে যোগদান করা শিক্ষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, ফলে শিক্ষকতা পেশায় আসতে মেধাবীরা আগ্রহী হবেন না। সেই সঙ্গে এতদিন ধরে কর্মসূচি পালন করলেও এখনো সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। শিক্ষকদের অভিযোগ, আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় বাধ্য হয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষক নেতারা। প্রত্যয় স্কিম প্রত্যাহার, আমাদের স্বতন্ত্র বেতন স্কেল এবং আমাদের শিক্ষকদেরকে সুপার গ্রেড, যেটা 2015 সালে জাতীয় বেতন স্কেলে আমাদের সুপার গ্রেড দেওয়ার কথা ছিল, সেই সুপার গ্রেডটি আমরা অদ্যাবধি পাই নাই। এই 3টি দাবি নিয়েই আমরা অনড় অবস্থানে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করলেও পেনশন স্কিমে যুক্ত হওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিছু করতে পারবে না, কারণ পেনশন স্কিম সরকারের পলিসি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন। তবে মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ব্যবস্থা করতে পারে বলে জানান তিনি। কাল সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতির ঘোষণার বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 1 জুলাই থেকে পেনশন স্কিমে বাধ্যতামূলক যুক্ত হওয়ার বিষয়টি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্যই বলে জানান তিনি। মন্ত্রী বলেন, বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও প্রথম দিনের পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে, তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু সিদ্ধান্তটি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের নয়। এই সিদ্ধান্তটি অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত এবং সরকারের যে সার্বিক পলিসি ডিসিশন সেটির একটি অংশ। এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন বা এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়, কারণ স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের জন্য সেটি প্রযোজ্য। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনার জন্য একটি আলোচনা এসেছে, সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনায় উপস্থাপন করতে পারি। প্রতিকূল আবহাওয়ায় ভোগান্তিতে শেষ হল এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। জলাবদ্ধতার কারণে কোনো কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু হতে দেরি হয়ে থাকলে সেই কেন্দ্রের সময় সমন্বয়ের কথা আগেই জানিয়ে রাখে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে হবে বলেও জানানো হয়েছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ার মধ্যে শুরু হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা। 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার 60 জেলায় একযোগে পরীক্ষা হচ্ছে। সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। এসব জেলায় পরীক্ষা হবে 9 জুলাই থেকে। আবহাওয়া খারাপ ছিল, আমাদের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা বা আসতে একটু বৃষ্টিতে অনেকে ভিজছে, বা যারা 8টার আগে চলে আসলো, যারা ভিজে নাই, আর যারা 8টার পরে আসছে তারা একটু ভিজেছে। তারা যেহেতু বৃষ্টি হচ্ছিল যথেষ্ট হেল্প করেছেন, বাইরে থেকে যতটুকু দেখলাম যথেষ্ট হেল্প করে। বাচ্চারা ভিজে গিয়েছে, এটাই সমস্যা। হঠাৎ করে বৃষ্টির কারণে আমরা ছেলে মেয়েদের নিয়ে আসতে রাস্তায় ভিজে, এমনকি শুধু তাই না, হেঁটেও আসতে হয়েছে অনেক রাস্তা। যেমন আমি কাকরাইল মোড় থেকে এ পর্যন্ত হেঁটে আসছি। বৃষ্টির কারণে বাচ্চাটা হেঁটে এসছে, ও কোনো গাড়ি পায়নি, ছাতা মাথায় দিয়ে হেঁটে আসে, পরে 5 মিনিট পরে হলে ঢুকছে। কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এমন বিবেচনা করেন যে ছেলেগুলা তাদের সংশ্লিষ্ট কলেজে পরীক্ষা দিবে, শুধু টিচারদেরকে চেঞ্জ করলে করা যায় কিনা, এভাবে যদি পরীক্ষা নেওয়া যায়, আমার কাছে মনে হয় এতে করে গার্জিয়ানের হয়রানিটা অনেক কম হবে। সব বোর্ড মিলে এবার মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র 7,50,218 এবং ছাত্রী 7,05,009 জন। গত বছরের তুলনায় এবার বেড়েছে 91,448 জন পরীক্ষার্থী। এবার মোট কেন্দ্র 2,725টি। মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। গত বছরের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 294টি এবং কেন্দ্র বেড়েছে 67টি। এদিকে প্রথম দিনের পরীক্ষায় প্রশ্ন তুলনামূলক সহজ হয় খুশি শিক্ষার্থীরা। পরীক্ষা ভালোই হয়েছে, ঈশ্বরের আশীর্বাদে, সৃষ্টিকর্তার আশীর্বাদে। তো কেন্দ্রে ঢোকার আগে একটু মনে ভয় ছিল প্রশ্ন কেমন হবে, কিন্তু ঢোকার পরে আসলে প্রশ্ন একটু ইজি ছিল আমাদের জন্য। আমরা একটু আগে বার হয়েছি, আর্লি বার হওয়ার কারণে সেই সমস্যাটা ফেস করতে পারিনি। যদি একটু ট্রাফিক জ্যামের একটু সমস্যা ছিল, একটু হার্ড হয়েছে। তারপরে যেহেতু রেগুলার পড়াশোনা ছিল, এই জন্য এতটা হার্ড লাগছে না। সৃষ্টিকর্তার কি ভাই আসলে ভালো হয়েছে, আর পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড। যে কেমন দিবে না দিবে, এখন হল থেকে বের হলো বললো ভালো হয়েছে, এখন একটু শান্তি লাগতেছে। একটু টেনশনই ছিলাম, বাংলা ছিল তো, বললো ভালো হয়েছে।
কোয়েশ্চেন নর্মালি যেরকম হয় ওরকমই, তেমন বেশি কমন বলবো না। পরীক্ষা তবে ভালোই হয়েছে। এখন ইনশাল্লাহ ছেলে বললো পরীক্ষা ভালো হয়েছে, এই সূত্রে ভালো লাগতেছে এটুকু আর কি। জি, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার। অন্যদিকে বর্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে ভারী বৃষ্টির মধ্যে চরম দুর্ভোগে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টির ভোগান্তির মধ্যেই কেন্দ্রে পৌঁছায় তারা। লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে মধ্যরাত থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মহানগরীর বেশ কিছু সড়ক তলিয়ে যাওয়ায় যানজট তৈরি হয়। এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকেরা যানজট এড়িয়ে ঘুরপথে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন। 2 নম্বর গেট, রহমাননগর, খুলশী রেলগেট, ওয়্যারলেস মোড় সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। যানজট ও তীব্র বৃষ্টির কারণে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের স্থগিত পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার 1,38,157 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব। রংপুর বিভাগের 204টি পরীক্ষা কেন্দ্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা 1,13,420 জন। বরিশাল শিক্ষা বোর্ডে 66,562 শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এদিকে ময়মনসিংহের ভালুকায় এইচএসসি পরীক্ষায় অসৎ উপায়ে সহযোগিতা করায় এক শিক্ষক সহ 10 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সকাল 10:15টায় উপজেলার মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান। অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে 1,12,964 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়া খাগড়াছড়িতে অংশ নিয়েছে 7,803 জন পরীক্ষার্থী। টিকিট বিক্রির কারসাজি দূর করা সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া। দক্ষ জনবলের অভাব দূর করতে নতুন নিয়োগের পাশাপাশি অপ্রয়োজনীয় লোকবল ছাঁটাইয়ের ইঙ্গিতও দেন তিনি। 10 বছরের মধ্যে আরও 32টি উড়োজাহাজ বহরে যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বিমান এমডি জানান, নতুন এয়ারক্রাফট কিনতে এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজনে বোয়িং থেকেও কেনা হবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার 1 মাস পর এই প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হলেন বিমানের নতুন নির্বাহী জাহিদুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, গেল বছর 10,000 কোটি টাকা আয়ের মাইলফলক ছুঁয়েছে বিমান। কার্গো পরিবহনেও আয় ছাড়িয়েছে 1200 কোটি টাকা। যদি কারেন্সির যে ডিভ্যালুয়েশনটা সাডেন না হতো, তাহলে বিমানের কিন্তু অনেক দানা সুদ হয়ে যেত এই গত 3-4 বছরের লাভ দেওয়া। যাত্রী অবহেলা দূর করতে কারসাজির মতো অনিয়ম দূর করাই এখন তার মূল লক্ষ্য বলে জানান তিনি। টিকিট নাই, আবার সিট ফাঁকা, এই ইয়ার থেকে যাতে আমরা মানে ওপেনলি করে আমরা মুক্ত হইতে পারি। টিকিটিংয়ের যে সমস্যাটা, এটা আমি সম্পূর্ণভাবে সমাধান করতে চাই। যে এখান থেকে যদি কোনো কোশ্চেন এরাইজ না হয়, কোশ্চেন এরাইজ হইলেও একদম কনফিডেন্স সহকারে আমরা রিপ্লাই করতে পারি যে মানে ইট ইজ এ মিস্টেক অথবা ইট ইজ নট ট্রু। যে কোনো অর্গানাইজেশনের অপটিমাম এবং পারফেক্ট সেদিকেও নজর দিচ্ছি নতুন নিয়োগের পাশাপাশি। কোনখানে বেশি আছে যেটা বলছে যে প্রয়োজন, কোনখানে কম আছে, কোনখানে আমরা টেকনোলজিকে ইন্ট্রোডিউস করে জনবলকে আরও অপটিমাম করতে পারি, সেগুলির একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা আছে এবং অর্গানোগ্রাম আমরা রিভাইজ করতেছি। বিমানের শীর্ষ এই নির্বাহী জানান, শাহজালালের 3য় টার্মিনালে সেবা দিতে পুরোপুরি প্রস্তুত বিমান। এজন্য কেনা হয়েছে 1000 কোটি টাকার যন্ত্রপাতি। জানালেন, যাত্রী সেবা বাড়াতে বিমানের বহরে নতুন এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনাও। আমাদের যে এক্সিস্টিং 21টা আছে ওইটা আসলে তার মধ্যে 6টা তো হয়ে যাবে, মানে ফেজ আউট হয়ে যাবে। তাহলে 26টা মানে একদমই আলটিমেটলি 32টা জোগাড় করতে হবে। আপাতত এয়ারবাসের সাথে আলোচনা, ডিসকাশন, আমাদের বিভিন্ন ইন্টারনাল যে প্রসিডিউর সেগুলি আছে। আবার বোয়িংয়েরও প্রস্তাব আছে, সেটাও আমরা একটু এটাকে একটা শেপে নিয়ে ওইটার বিষয় করবো, কারণ আমাদের তো প্রয়োজন অনেক। সিডনি ও কুনমিং সহ আরও কয়েকটি নতুন রুটে শিগগিরই বিমান চালুর পরিকল্পনাও জানান বিমানের নতুন এমডি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
সপ্তাহ জুড়ে থাকবে বৃষ্টি। আগামী 6 জুলাই পর্যন্ত সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া চললেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তবে পার্শ্ববর্তী দেশে বৃষ্টি হওয়ায় সিলেট বন্যার উন্নতি দ্রুত হচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। সারাদিন আকাশে কালো মেঘ আর থেমে থেমে ভারী বৃষ্টি। শনিবার সারা দেশে একযোগে শুরু হয় বৃষ্টি, যা চলবে আগামী 6 জুলাই পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও আছে। রোদের দেখা কম পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে, ভারী থেকে অতি ভারী, এবং এটি আগামী 72 ঘন্টা এরকম অব্যাহত থাকবে। শুধু তাই না, আমরা এখন যে দেখছি তাতে এটা আগামী 5 এবং 6 তারিখ পর্যন্ত কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে সারা দেশে একই রকমের অবস্থা থাকবে না। কোথাও কোথাও ভারী, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি, এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী সেই রকম অবস্থা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি আর শক্তি অর্জনের সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে আকাশে মেঘ বেড়ে গেছে। এদিকে মৌসুমী বায়ু বেশ শক্তিশালী হয়ে ওঠায় দেশের উপকূলীয় এলাকায় সাগর উত্তাল হয়ে উঠেছে। বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বইছে। সেই সাথে বৃষ্টি বাড়লেও রাজধানী সহ সারা দেশে ভ্যাপসা গরমের অনুভূতি কমেনি। বর্ষাকালে এখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি, এবং এই সময়ের বৃষ্টিটা হয় অনেক নিচে থেকে, এবং আমরা এটাকে উষ্ণ বৃষ্টিও বলে থাকি। যার কারণে বৃষ্টিপাত অনেক হলেও তাপমাত্রার যে তারতম্য সেটার কিন্তু খুব বেশি পার্থক্য হবে না। স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকলেও গরমের অনুভূতি কিন্তু থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় 182 মিলিমিটার, এছাড়া ফেনীতে 118 মিলিমিটার, কক্সবাজারে 102 মিলিমিটার, আর ঢাকায় বৃষ্টি হয়েছে 35 মিলিমিটার। আমাদের নদীগুলোর, বিশেষ করে আরাকান যে পাহাড় পর্বতগুলো রয়েছে বা মেঘালয়, সেই সকল জায়গায় উৎপত্তি স্থল আমাদের অধিকাংশ নদ নদীর, এবং ওই সকল জায়গা বিশেষ করে আমরা ক্যাচমেন্ট এরিয়া বলি, সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ রবিবার এই নির্দেশ দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী গেল 31 মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিনে উড়োজাহাজের টিকিট সংকট সহ নানা কারণে যেতে পারেনি প্রায় 17,000 কর্মী, যাদের BMETর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সহ যাবতীয় কাগজপত্র ও পদ্ধতি সম্পন্ন ছিল। এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক দফা সময় বাড়ানোর পর 24 জুন প্রতিবেদন জমা দেয় কমিটি। তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। টাকা পাচার বন্ধে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে নজরদারি ও আইনের আওতায় আনা জরুরি বলে মনে করেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। রবিবার দুপুরে সিআইডি সদর দপ্তরে অনলাইন জুয়া নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় অনলাইন জুয়ার আইনটি জরুরি ভিত্তিতে জাতীয় সংসদে পাশ করার দাবি জানান সিআইডি প্রধান। বলেন, দেশে কতজন লোক অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তার কোনো তথ্য নেই, তবে 6,500 গ্রুপ রয়েছে যারা নিয়মিত অনলাইনে জুয়া খেলে। এর মাধ্যমে কি পরিমাণ টাকা পাচার হচ্ছে তারও কোনো তথ্য নেই সিআইডির হাতে। এর জন্য সেন্ট্রাল ডেটাবেজ তৈরি খুবই জরুরি বলে মত মোহাম্মদ আলী মিয়ার। অনলাইন অপরাধ দমনের জন্য সমন্বিত উদ্যোগ দরকার বলেও মনে করেন সিআইডি প্রধান। যাদের মাধ্যমে, যে মেকানিজমের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়, এদেরও আইনের আওতায় আনা উচিত। এজেন্টরা যে টাকা ফিল্ড থেকে ডিস্ট্রিবিউশন হাউসে দেয়, তারাও কিন্তু কখনো যাচাই করে না যে এজেন্ট এই পরিমাণ ইমানি কেন নিচ্ছে, সেই টাকাটা কি তার নাকি অন্য কোনো ব্যবসায়ী তাকে দিয়েছে। এটা ইমানি করে আমাদের ফরেন রেমিটেন্স ব্লক করে দিয়ে বাংলাদেশি টাকা বাংলাদেশে সার্কুলার হচ্ছে। এই বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি। জীবনে নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরি করার কারণ জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। ব্যারিস্টার সুমনের নির্বাচনী এলাকার থানার ওসিকে অজ্ঞাত এক ব্যক্তি জানিয়েছেন ভাড়াটে খুনিরা তাকে হত্যা করতে পারে। বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না, তখন উনারে একটা মেসেজ দেয়
যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে, দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন। ফোনে কথা বলার সময় কল ড্রপ হলে তার ক্ষতিপূরণ অবশ্যই গ্রাহককে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মোবাইল ফোন অপারেটরদের কল ড্রপের বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। প্রতিমন্ত্রী বলেন, 1 জুলাই থেকে কল ড্রপের বিরুদ্ধে অ্যাকশনে যাবে মন্ত্রণালয়। এছাড়া মোবাইল অপারেটররা কাগজে কলমে যে তথ্যই দিক না কেন, কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিতে গ্রাহক ও মিডিয়ার রিপোর্ট আমলে নিয়ে কাজ করবে সরকার। মোবাইল অপারেটররা গুণগত সেবা দিতে ব্যর্থ হলে অবশ্যই তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সহ মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বড় কোনো সংশোধনী ছাড়াই 7,97,000 কোটি টাকার বাজেট পাস। 15% কর দিয়ে কালো টাকা সাদার সুযোগ বহাল। সমঝোতা চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে আজীবন ভারতের গোলামে পরিণত করার অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের করুণা আদায়ের চেষ্টায় বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেনজিরের স্ত্রী কন্যাদের নামে থাকা ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ আদালতের। মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। সমন্বয়হীনতার অভাবে বিদ্যুৎ জ্বালানিতে ব্যয় বাড়ায় বাড়তি বিলের বোঝা ভোক্তাদের উপর চাপানোর অভিযোগ। রাজধানীতে কাল থেকে বাড়ছে পানির দাম। বিভিন্ন দাবিতে কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বন্ধ ক্লাস পরীক্ষাও। মন্ত্রণালয়ের কিছুই করার নেই জানালেন শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।